আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দিগন্ত চ্যাটার্জির লেখা গল্প অবলম্বনে এই চ্যানেলের আজকের গল্প ভয় পেও না। এই গল্পের সমস্ত চরিত্র কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। আজকের গল্প পাঠে আমি রাজ চট্টোপাধ্যায়। তাহলে শুরু করছি আজকের গল্প ভয় পেও না। অফিস থেকে বেরিয়ে নিজের গাড়িটা বার করার সময়ই শুরু হলো বৃষ্টিটা। এত জোরে বৃষ্টিটা পড়ছে যে এই মুহূর্তে নীলাঞ্জনের পক্ষে বাড়ি যাওয়া সম্ভব নয়। আজ রেনকোটটাও আনতে ভুলে গেছে সে। সময়টা ফেব্রুয়ারি। এমন সময় বৃষ্টিটা যে অতর্কিতে শহরের বুকে থাবা বসাবে তা নীলাঞ্জনের ধারণাই ছিল না। এখন অফিস ফাঁকা, সময় রাত ৮টা। অফিসে সে বাদে আর কেউ নেই। সিকিউরিটি গার্ড তার হাতে অফিসের মূল ফটকের চাবি দিয়ে অজুহাত দেখিয়ে বহুক্ষণ আগেই খেটে পড়েছে। সকাল ৮টা থেকে রাত ৮টা, এই ১২ ঘন্টা জুড়ে সে নিজের সমস্ত কাজ আগে ভাগে করে নিয়েছে, যাতে পরবর্তীকালে তার যেন আর কোনো সমস্যা না হয়। পরবর্তীকাল বলছি কারণ কিছুদিন পর নীলাঞ্জনের বিয়ে, সেই জন্যই একটু বেশি করে কাজ সে করে নিয়েছে। প্রাইভেট কোম্পানিতে চাকরি করার সমস্যা এটাই, প্রথমত ঠিক মতন মাইনে দেয় না, তার ওপর অক্লান্ত পরিশ্রম। মনে মনে বেশ বিরক্ত হচ্ছিল নীলাঞ্জন। তার সমস্ত রাগ পাশে থাকা দেওয়ালে একটা জোর ঘুষি মেরে মেটালো সে। তারপর সে যে আবেগের বশে একটা ভুল করে ফেলেছে সেটা সে বুঝতে পারল। যন্ত্রণায় আর্তনাদ করে উঠল নীলাঞ্জন। ঠিক এমন সময় তার ফোনটা বেজে উঠল। ইমনের ফোন। ইমন বলছে, হ্যালো নীলাঞ্জন, তুমি কোথায়? নীলাঞ্জন বলল, আর বলো না, বৃষ্টিটা এমন শুরু হলো, এখনও অফিসেই পড়ে আছি। আমি অফিসের বাইরে। কি পাগল হলে তুমি নাকি? এই সময় তুমি অফিসের নিচে কি করছো? তোমার রেনকোটটা তো তুমি বাড়িতেই ফেলে গিয়েছিলে, সেটা দিতেই। ইমনের কথা সবটা শেষ না করতে দিয়েই নীলাঞ্জন বলে উঠল, দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। নীলাঞ্জনের অফিসটা ২ তলা। অবশ্য ওপরের তলাটা এখন আন্ডার কনস্ট্রাকশন, তাই সমস্ত কাজ সমগ্র একতলাটা জুড়ে হয়। কিছুটা হাঁটতেই সে পৌঁছে গেল অফিসের মূল ফটকের সামনে। সেখানে গেটটা আলগাভাবে আটকানো ছিল। সে সেটাকে খুলে দিল। গেটটা খুলতে না খুলতেই একটা যুবতী মেয়ে হুট করে ঢুকে এলো অফিসের ভেতর। মেয়েটা নীলাঞ্জনের অত্যন্ত চেনা, ইমন। নীলাঞ্জন গেটটাকে বন্ধ করে দিল। উফ, একদম ভিজে গেছো তো। কি দরকার ছিল এই সময় আসার? ও সেরকম কিছু হবে না, আমি মাথাটা মুছে নিচ্ছি। আর আমার আসার কথা বলছো? আমি না এলে তুমি আজকে অফিসেই আটকা পড়তে। তা অবশ্য ঠিক। এই নাও, এটা ধরো। এই বলে নীলাঞ্জন তার পকেটে থাকা রুমালটা বাড়িয়ে দিল ইমনের দিকে। ইমন সেটাকে নিয়ে তার মাথা মুছতে লাগলো। নীলাঞ্জন মুগ্ধভাবে ইমনের সৌন্দর্য উপভোগ করতে লাগলো। নীলাঞ্জন ইমনের দিকে ফ্যালফিলিয়ে তাকিয়ে আছে দেখে সে বলে উঠল, কি দেখছো? এই যে তোমার রূপ। আজ কিন্তু কোনো দুষ্টুমি নয়, একটা খেলা খেলবে? খেলা? নীলাঞ্জন বোকার মতন প্রশ্নটা করল। হ্যাঁ, খেলা। কিছুক্ষণ আগে টিভিতে দেখছিলাম, দারুণ খেলাটা কিন্তু। এখন কি খেলা? খেলাটা খেলতে গেলে আগে ভেতরে চলো। নীলাঞ্জন ইমনকে নিয়ে ভেতরে এলো। তারপর ঘরের সুইচটা অন করে একটা অন্য ঘরে নিয়ে এলো। নীলাঞ্জন বলল, নাও বলো এবার কি খেলা খেলবে? আগে চোখটা বন্ধ করো না, না হলে এই খেলার আনন্দটা তুমি ঠিক উপভোগ করতে পারবে না। নীলাঞ্জন চোখ বন্ধ করল। সে ইমনের মিটিমিটি হাসির শব্দ শুনতে পাচ্ছে। পাগলি মেয়ে, একেবারে একেবারে বুদ্ধিশুদ্ধি নেই। তা না হলে এই সময় কেউ খেলা খেলবে বলে? মনে মনে হাসল নীলাঞ্জন। নীলাঞ্জন এবার বলল,
কোথায় গেলে তুমি? চোখ খুলবো? কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। নীলাঞ্জন মনে মনে ভাবল, এই পাজি মেয়েটার সঙ্গে তার বিয়ে হবে। হায় ঈশ্বর! কি গো, চোখটা এবার খুলবো? হঠাৎই একটা অস্পষ্ট ফ্যাসফ্যাসে গলায় কেউ যেন তার কানের কাছে বলে উঠল, ভয়ে নীলাঞ্জন তার চোখ দুটো খুলে ফেলল। এ কি, চারিদিকে এত অন্ধকার কেন? ইমনি বা কোথায় গেল? নিশ্চয়ই দুষ্টু মেয়েটা তাকে ভয় দেখানোর জন্য ঘরের লাইটটা বন্ধ করে পালিয়ে গেছে। এবার মনে মনে বেশ বিরক্ত হলো নীলাঞ্জন। ঠিক তারপরই তার মনে আরেকটা কথা নাড়াচাড়া দিয়ে উঠল। তাহলে তার কানের পাশে শব্দটা কে বলল? পকেট থেকে ফোনটা বার করলো, তারপর ফ্ল্যাশ লাইটটা অন করলো। সে জোরে চেঁচিয়ে ইমনকে সে ডাকতে লাগলো। ইমন, ইমন, কোথায় গেলে তুমি? এটা কি রকমের অসভ্যতা? কোনো উত্তর কানে এলো না নীলাঞ্জনের। সে সুইচ বোর্ডের কাছে গিয়ে লাইট জ্বালানোর চেষ্টা করলো। কি অদ্ভুত, লাইট জ্বলছে না কেন? তবে কি লোডশেডিং? ইমনই বা গেল কোথায়? আবার সে ইমনকে ডাকতে লাগলো। আগের বারের মতো এবারও কোনো উত্তর তার কানে ভেসে এলো না। ফ্ল্যাশ লাইটের আলোর সাহায্যে সে বাইরে বেরিয়ে এলো। ঠিক তখনই একটা চেনা কণ্ঠ চেঁচিয়ে উঠল, নীল, আমি এখানে, বাঁচাও আমায়। এটা তো ইমনের গলা। সে কোথায়? তার গলাটা এমন লাগলো কেন? এমন ভয়ার্ত ভাবে সে চিৎকার করলো কেন? কোথা থেকে? নীলাঞ্জন বুঝতে পারল চিৎকারের ঠিকানা দোতলায়। ইমন ওখানে পৌঁছালো কি করে? আর বেশি না ভেবে নীলাঞ্জন তাড়াতাড়ি করে ওপরের উদ্দেশ্যে এগিয়ে গেল। নতুন তৈরি সিঁড়িকে পেছনে ফেলে সে নতুন অফিসের সামনে এসে দাঁড়ালো। এখন শুধুমাত্র প্লাস্টারটাই করা। এসে ভেতরে প্রবেশ করলো। ভেতরে প্রবেশ করতেই একটা পোড়া গন্ধ তার নাকে এসে লাগলো। পোড়া গন্ধে তার গাটা গুলিয়ে উঠল। উফ, কি বিচ্ছিরি! এই পোড়া গন্ধ এখানে কি করে আসছে? ভয়ার্ত নীলাঞ্জন চেঁচিয়ে উঠল, ইমন, ইমন, তুমি কোথায়? এটা এটা কি ধরনের মস্করা? না, কোনো প্রত্যুত্তর এলো না। হঠাৎই নীলাঞ্জন টের পেল তার কাঁধে তরলের উপস্থিতি। তার হাত দিয়ে সে সেই তরলটাকে তার নাকের কাছে নিয়ে এলো। সঙ্গে সঙ্গে তার গা বমি দিয়ে উঠল। ফ্ল্যাশ লাইটের আলো তার হাতের কাছে ফেলতেই ভয় তার গা দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। রক্ত, রক্ত এলো কোথা থেকে? তার এমনই অস্বস্তি হতে লাগলো যে অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়। সে নিজেকে যা হোক করে সামলে ফ্ল্যাশ লাইটটা ওপরের দিকে মেলে ধরল। লাইটের আলোতে নীলাঞ্জন যা দেখল তা কোনো সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। ওপরের ছাদের সঙ্গে লেগে রয়েছে ওটা কি? সারা গা পুড়ে গিয়ে কালো হয়ে গেছে। কিছু কিছু জায়গা থেকে মাংস উঠে এসেছে। চোখ দুটো কেউ যেন পরম আক্রোশে খুবলে নিয়েছে। সম্পূর্ণ নগ্ন অবস্থায় মুখে একটা হাসি নিয়ে এসে তাকিয়ে রয়েছে নীলাঞ্জনের দিকে। অবশেষে সে কি তার শিকার পেয়ে গেছে? নীলাঞ্জনের পা দুটো যেন কেউ মাটির সঙ্গে আটকে দিয়েছে। সে কিছুতেই তার সমগ্র দেহটাকে নিজের অধিকারে আনতে পারছে না। তবে এই বিভীষিকার হাতে নিজের প্রাণ দিলে হবে না। এক রাশ সাহস জুগিয়ে সে ছুটতে লাগলো। প্রথমে দোতলা থেকে নেমে এসে সিঁড়ির কাছে পৌঁছে গেল। তারপর সিঁড়িতে কিছুতে একটা ধাক্কা খেয়ে সে পড়ে গেল। সে দেখতে পেল ওই পিশাচিনী তার সামনে দাঁড়িয়ে রয়েছে। নীলাঞ্জন বাকরুদ্ধ। তার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। ওই অজানা বিভীষিকা হেসে এসে একটা ছড়া কাটতে লাগলো। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হারে আমার লাঠি নেই।
তোমায় আমি চিবিয়ে খাবো, এমন আমার সাথী নেই। ছড়া শেষ করতেই পিশাচিনীটা ক্রূর অট্টহাসিতে ফেটে পড়ল। সে নীলাঞ্জনের চোখের দিকে তার ধারালো নখ দুটো বাড়িয়ে দিল। তারপর সঙ্গে সঙ্গে নীলাঞ্জনের চোখ দুটো পরম আক্রোশে খুকলে নিয়ে নিজের মুখের ভেতর ভরে দিল। তারপর পরম তৃপ্তিতে সেটা চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো। মরার আগে নীলাঞ্জনের মাথায় একটা পুরনো স্মৃতি ভেসে এলো। বছর 10 আগে যখন নীলাঞ্জন প্রথম এই অফিসে চাকরি পেয়েছিল, তখন এখানে চাকরি করতে একটা যুবতী মেয়ে। তার নাম ছিল মিনি, ওরফে মৃণালিনী। তার সঙ্গে বেশ গভীর ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল। নীলাঞ্জনের স্পষ্ট মনে রয়েছে, এরকমই একটা বৃষ্টি ভেজা রাতে সবার চোখের আড়ালে সে মৃণালিনীকে তার অনিচ্ছা সত্ত্বেও ধর্ষণ করেছিল। পরে যখন মৃণালিনী পুলিশের কাছে সমস্ত কথা জানাতে চায়, তখন সে তাকে খুন করে দেয়। আজ সেখানে ওপরতলায় নতুন বিল্ডিং হচ্ছে, সেখানেই আছে একটি চিলে কোঠা। নীলাঞ্জনের মনে আছে, সে মৃণালিনীকে পুড়িয়ে মেরেছিল ওই বদ্ধ চিলে কোঠায়। কি করে ঘটলো এইসব? আমি জানি না। আমি রেনকোট দিতে নীলাঞ্জনের কাছে এসেছিলাম এই অফিসে। ও আমায় বললো আমি যেন নিচে তার জন্য অপেক্ষা করি, সে আসছে। তারপর অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও সে এলো না। শেষে আমি যখন দরজার কাছে এলাম, তখন দেখলাম দরজা ভেতর থেকে বন্ধ। তারপরেই আমি আপনাদের ফোন করি। কাঁদতে কাঁদতে উত্তর দিল ইমন। ঠিক আছে, আমরা দেখছি কতদূর কি করতে পারি। উত্তর দিলেন ওসি সাহেব। ইমন একটা বেঞ্চে বসেছিল। সে দেখল খানিক দূরে নীলাঞ্জনের অফিসের দোতলায় একটা মেয়ে দাঁড়িয়ে, নগ্ন অবস্থায়, সারা গা পুড়ে ঝলসে গেছে, তার দিকেই করুণ দৃষ্টিতে তাকিয়ে। ইমনের মুখে একটা হাসি খেলে গেল। সে মনে মনে ভাবল, অবশেষে তার বোন একটা সঠিক বিচার পেয়েছে। এখানেই শেষ হলো এই চ্যানেলের আজকের গল্প, ভয় পেও না। গল্পের অন্যান্য চরিত্রে ছিলেন নীলাঞ্জনের ভূমিকায় অর্ঘদীপ নন্দী, ইমনের ভূমিকায় তানিশা হালদার, ওসি সাহেবের ভূমিকায় প্রীতম দাস, মৃণালিনীর ভূমিকায় পূজা দাস, চিত্রনাট্য এবং পরিচালনায় অর্ঘদীপ নন্দী ও সৌরভ মিত্র। আমাদের আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দেবেন। এই রকম গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে আবার কোনো এক নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।